মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুতে শোকে স্তব্ধ ভারতের তামিলনাড়ু। কিছুক্ষণ পরেই অন্ত্যেষ্টিক্রিয়া যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে কফি আনানের বৈঠক, রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিতের আহ্বান। নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে এখনও নিখোঁজ 29। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আশাবাদ তাইওয়ানের। চীনের অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল হতে ওয়াশিংটনকে বেইজিংয়ের আহ্বান। এবং আলেপ্পোয় 7 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো, তীব্র সমালোচনা যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা রাজ্য। প্রিয় আম্মার প্রতি শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন চেন্নাইয়ের রাজাজি হলে। প্রায় 3 মাস ধরে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মারা যান 5 বারের মুখ্যমন্ত্রী, ভারতের প্রভাবশালী এই রাজনীতিক। কিছুক্ষণ পর তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। তাকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে জয়ললিতার মৃত্যুর কয়েক ঘণ্টা পর তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তার এই বিশ্বস্ত রাজনৈতিক সহচর অর্থমন্ত্রী পানিরসেলভাম। লোকে লোকারণ্য চেন্নাইয়ের রাজাজি হল। জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানাতে এসে চোখের জলে ভাসছে সবাই। লাখ লাখ সমর্থকের কাছে আম্মা খ্যাত 5 বারের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে ফুসফুস ও হৃদরোগে ভুগছিলেন। তার মৃত্যুতে শোকে স্তব্ধ তামিলনাড়ু। সদ্যপ্রয়াত জয়ললিতাকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিভিন্ন দলের রাজনীতিবিদ, অভিনেতা অভিনেত্রী সহ সাধারণ মানুষ জয়ললিতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। জয়ললিতার চলে যাওয়াতে ভারতের রাজনীতিতে বিশাল এক শূন্যতার সৃষ্টি হলো। তিনি খুব দক্ষ নেত্রী ছিলেন। তিনি জানতেন কিভাবে কাজ করতে হয়। সবার শ্রদ্ধা জ্ঞাপন শেষে স্থানীয় সময় বিকেল 5টায় চেন্নাইয়ের মেরিনা বিচে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। জয়ললিতার মৃত্যুতে তামিলনাড়ুতে 7 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল কলেজ। তামিলনাড়ুর পাশাপাশি কেন্দ্র সরকার সহ কেরালা, কর্ণাটক ও বিহারেও একদিনের শোক ঘোষণা করা হয়েছে। জয়ললিতার মৃত্যুর কয়েক ঘণ্টা পরই তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তার বিশ্বস্ত সহচর ও অর্থমন্ত্রী পানিরসেলভাম। তিনি এবং তার 32 সদস্যের মন্ত্রিপরিষদ একসঙ্গে শপথ বাক্য পাঠ করেন। ভারতের রাজনীতিতে অন্যতম শক্তিশালী নারী হিসেবে পরিচিত ছিলেন জয়ললিতা। গত শতকের 80-র দশকে রাজনীতিতে পা রাখার পর নানা উত্থান পতনের মধ্য দিয়ে চলেন তিনি। 545 আসনের লোকসভায় তামিলনাড়ুর এই আঞ্চলিক দলটির আসন সংখ্যা কম হলেও গত 2 দশক ধরে কেন্দ্র সরকার গঠনে নির্ণায়ক হিসেবে ভূমিকা রেখেছেন জয়ললিতা। তবে রাজনীতির এ যাত্রায় বিতর্কও কম ছিল না। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় দুর্নীতির মাধ্যমে তিনি প্রচুর অর্থ সম্পদ তৈরি করেছেন এমন অভিযোগও আছে তার বিরুদ্ধে। দুর্নীতির এক মামলায় তাকে কারাদণ্ডাদেশ ও জরিমানাও করা হয়। অভিনেত্রী থেকে ভারতের সমৃদ্ধ রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া এমজি রামাচন্দ্রনের হাত ধরে রাজনীতিতে আসেন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা জয়ললিতা। 1987 সালে রামাচন্দ্রন মারা যাওয়ার পর দলের কর্তৃত্ব নেন তিনি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলমানদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন রাখাইন উপদেষ্টা কমিশনের প্রধান ও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। একই সঙ্গে তিনি রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ ও তাদের মানবাধিকার প্রতিষ্ঠা সহ সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রাখাইনে রোহিঙ্গাদের উপর সেনা নির্যাতনের ঘটনা তদন্তে রাজ্যটির বিভিন্ন এলাকা পরিদর্শনের পর সোমবার তিনি দেশটির প্রেসিডেন্ট তিন কিয়াও এবং কয়েকজন আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেন। এর মধ্যেই রাখাইন পরিস্থিতি নিয়ে স্বাধীন তদন্তের দাবি উপেক্ষা করে মিয়ানমার সরকার বিতর্কিত সাবেক এক জেনারেলের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছে বলে জানায় গণমাধ্যম। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম জানায় চলমান সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চায় দেশটির সরকার। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন 29 জন। এই ঘটনায় উদ্ধার হওয়া এক নারীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সোমবার নাফ নদীতে রোহিঙ্গাবাহী একটি নৌকাকে ধাক্কা দেয় সেনাবাহিনীর স্পিডবোট। এতে ওই নৌকাটি ডুবে যায়। এতে ৩৫ জন আরোহীর মধ্যে এক নারীসহ কয়েকজনকে জীবিত উদ্ধার করে বাংলাদেশের জেলেরা। তারা রাখাইন প্রদেশে সেনাবাহিনীর অভিযান থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছিল। নিখোঁজদের ভাগ্যে কি পরিণত হয়েছে তা জানা যায়নি। গেল ২ মাসে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার মুখে জীবন বাঁচাতে ১০,০০০-এর বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছেন। ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে এক পাকিস্তানিকে অনুপ্রবেশের দায়ে আটক করেছে ভারতীয় সেনারা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে সন্দেহজনক গতিবিধির কারণে তাকে আটক করা হয়। আটকের সময় তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনুপ্রবেশকারী ওই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এরপর গোয়েন্দা কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। কয়েক মাস আগে কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ সেনা নিহতের ঘটনার পর থেকে আরও কয়েকবার হামলার ঘটনা ঘটে ভারতে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত সরকার। এসবের মধ্যে দুদেশই বারবার একে অন্যের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, নিউ ইয়র্কে এক পুলিশ কর্মকর্তা সহ ২ মুসলিম নারী ধর্মীয় বিদ্বেষের শিকার। ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভের উদ্যোগ। চীনের মুদ্রানীতি ও দক্ষিণ চীন সাগরে তাদের একক দাবি নিয়ে সমালোচনামূলক টুইট করে আবারও বিতর্ক সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে তার ফোনালাপের সমালোচনা করে হোয়াইট হাউস বলছে, তারা এ ধরনের কথাবার্তা যুক্তরাষ্ট্রের এক চীন নীতিতে কোনো পরিবর্তন আনবে না। এদিকে এক চীন নীতির প্রতি যুক্তরাষ্ট্রকে শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে চীনও। প্রথা ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের বিতর্ক কাটতে না কাটতে চীনের মুদ্রানীতি ও দক্ষিণ চীন সাগর নিয়ে ধারাবাহিক টুইট করে আবারও আলোচনায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবারের ওই টুইট বার্তায় তিনি বলেন, গেল বছর চীন মুদ্রার অবমূল্যায়ন ও কর বৃদ্ধি করায় মার্কিন পণ্য কড়া প্রতিযোগিতার মধ্যে পড়ে। এতে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বাজারে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। চীন যেমন নিজ স্বার্থে মুদ্রার মান কমিয়েছে, তেমনি যুক্তরাষ্ট্র তার স্বার্থ রক্ষায় যে কোনো সিদ্ধান্ত নেবে। দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ট্রাম্পের এ ধরনের কথাবার্তা বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের আস্থার অবস্থান নড়বড়ে করবে বলে উদ্বেগ প্রকাশ করেছে চীন। তাদের অখণ্ডতার প্রশ্নে যুক্তরাষ্ট্রকে শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাইওয়ান প্রসঙ্গে চীনের অবস্থান নিয়ে ট্রাম্প সবই জানেন। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে চায়। নবনির্বাচিত প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের এতদিনকার চীন নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবেন বলেই বেজিং আশা করছে। ১৯৭৯ সালে চীনের এক দেশ নীতি সমর্থন করার পর থেকে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ছিন্ন হয়ে যায়। কিন্তু ৪ দশকের এই অবস্থান থেকে সরে এসে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই তাইওয়ানের সঙ্গে যোগাযোগ করায় ট্রাম্পের সমালোচনা করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের উস্কানিমূলক আচরণ যুক্তরাষ্ট্রের এক চীন নীতিতে পরিবর্তন আনবে না বলেও জানায় তারা। এদিকে এই ফোনালাপকে শুধুমাত্র সৌজন্যের বহিঃপ্রকাশ হিসেবে আখ্যা দিয়েছে তাইওয়ান। এই ফোনালাপ দুদেশের সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে আশার সঞ্চার করেছে। চলতি বছর তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে সাই ইং ওয়ান ক্ষমতা গ্রহণের পর সেখানকার স্বাধীনতাকামীদের অবস্থান জোরালো হয়। এরপর থেকে চীনের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হতে থাকে। শুক্রবারের এই ফোনালাপকে চীন তাইওয়ানের নিম্নমানের কৌশল হিসেবে উল্লেখ করে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। দেশের বাইরে যেসব মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম সরিয়ে নেবে সেগুলোর উপর ৩৫% কর আরোপ করা হবে, এমনটা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, দেশের কোনো কোম্পানি দেশের বাইরে উৎপাদন কার্যক্রম পরিচালনা করলে এবং কর্মী ছাঁটাই করলে সেসব পণ্য যুক্তরাষ্ট্রে বিক্রির ক্ষেত্রে পরিশোধ করতে হবে ৩৫% কর। এর আগে তিনি জানান, যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনাকারী ব্যবসায়ীদের করনীতি শিথিল করা হবে। তবে কংগ্রেসের অনুমোদন ছাড়া ব্যবসায়ীদের উপর কর আরোপ করা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অবরুদ্ধ আলেপ্পোয় ৭ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের উত্থাপন করা খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।
পূর্ব আলেপ্পো থেকে বিদ্রোহীদের প্রত্যাহার করে নেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র রাশিয়া সমঝোতায় কাছাকাছি পৌঁছেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমন বক্তব্য রাখার পরপরই এই ভেটো দেওয়ার ঘটনা ঘটল। এর তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্র বলেছে, সমঝোতা বা সাধারণ সিরীয়দের দুর্ভোগ কমানো রাশিয়ার লক্ষ্য নয়, বরং সাম্প্রতিক সামরিক সাফল্য ধরে রাখায় তাদের মূল লক্ষ্য। সোমবারও পূর্ব আলেপ্পোর বিভিন্ন স্থানে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখে সিরীয় বাহিনী। আলেপ্পোর আল শার এলাকায় বিদ্রোহীদের সঙ্গে তুমুল সংঘর্ষের পর ওই অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হয় তারা। এর মধ্য দিয়ে আলেপ্পোর পূর্বাঞ্চল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যবর্তী এলাকার পুরোটাই সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে এলো। আল শার ছাড়াও এদিন আলেপ্পোর সাইফ আল দৌলা এলাকায় বিদ্রোহীদের অবস্থানে বিমান হামলা চালায় সিরীয় বাহিনী। সোমবার অনলাইনে প্রকাশিত এক ছবিতে হামলার পর ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবন থেকে হতাহতদের উদ্ধার করতে দেখা যায় স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেটসের সদস্যদের। তবে এসব হামলায় হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। সিরীয় বাহিনীর এসব হামলার জবাবে সোমবার আলেপ্পোর সরকার নিয়ন্ত্রিত এলাকায় গোলাবর্ষণ করে বিদ্রোহীরা। অনলাইনে প্রকাশিত ছবিতে বাস্তান আল কাসার এবং ইজা অঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। সোমবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, আলেপ্পোর যেসব বিদ্রোহী শহর ছেড়ে চলে যেতে অস্বীকৃতি জানাবে তাদের রাশিয়া সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করবে এবং তাদেরকে নির্মূল করতে যা করার তাই করে যাবে। শিগগিরই এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। যদিও ল্যাভরভের এমন বক্তব্যের কয়েক ঘন্টা পরই আলেপ্পোর সংঘাত বন্ধে অবিলম্বে 7 দিনের যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, মিশর, স্পেন সহ কয়েকটি দেশের আনা খসড়া প্রস্তাবটির বিপক্ষে রাশিয়া ও চীন ছাড়াও ভোট দেয় ভেনেজুয়েলা। আমরা মনে করি এ ধরনের স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি সংকট সমাধানের পরিবর্তে পরিস্থিতিকে আরো খারাপ করে তোলে। এ ধরনের বিরতিকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা নতুন করে সংগঠিত হবার সুযোগ পায়, যার পরিণামে সাধারণ মানুষের জীবনও আরো দুর্বিষহ হয়ে ওঠে। রাশিয়া এ ধরনের কোনো যুদ্ধবিরতিকে আর কখনো সমর্থন করবে না। এ ভেটোর তীব্র সমালোচনা করে রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের মাধ্যমে অর্জিত সাফল্য যে কোনো মূল্যে ধরে রাখার চেষ্টার অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। রাশিয়া যা বলে তারা যে তা বোঝাতে চায় না, এটা হলো তার প্রমাণ। আপনারা জানেন, পূর্ব আলেপ্পো থেকে বিদ্রোহীদের প্রত্যাহার করে নেয়ার বিষয়ে রাশিয়ার সঙ্গে আমাদের আলোচনা চলছে। এমনকি তারা বলছে সমঝোতার খুব কাছাকাছিও পৌঁছে গেছে দুদেশ। অথচ এখন তারাই যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিয়ে তাদের সেসব বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত করছে। মার্কিন উপরাষ্ট্রদূত আরো জানান, আলেপ্পো ইস্যুতে রাশিয়ার সঙ্গে এখনো কোনো সমঝোতা না হলেও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সমঝোতার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। অনয় কর্মকার, সময় সংবাদ। ভূমধ্যসাগরে সিরিয়া উপকূলে রুশ বিমান বাহিনীর রণতরীতে অবতরণ করতে গিয়ে একটি সুখোই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে যেতে সক্ষম হন। সিরিয়ায় অভিযান চালিয়ে জাহাজে ফেরার সময় দুর্ঘটনায় পড়ে বিমানটি। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 2 ইঞ্জিন বিশিষ্ট বিমানটি নামার সময় অ্যারেস্টিং কেবল ছিঁড়ে গেলে সেটি জাহাজের পাটাতন থেকে ছিটকে বাইরে পড়ে। বিমান দুর্ঘটনাটি সিরিয়ার রুশ সামরিক অভিযানে কোনো প্রভাব ফেলবে না বলেও জানানো হয়। এর আগে গত মাসে একই জাহাজে রাশিয়ার একটি MiG-29 যুদ্ধ বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়েছিল। সে সময় পাইলটকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে গোপনীয় একটি চিঠি পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে চিঠির বিষয়বস্তু প্রকাশ করা যাবে না বলে জানান তিনি। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, চিঠিটি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে দেওয়ার জন্য পুতিন সিরিয়ায় নিযুক্ত এক ব্যক্তিকে দায়িত্ব দেন। গত শনিবার সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার বিশেষ দূত আলেকজান্ডার ল্যাভরিয়েন্তিয়েভ দেখা করেন হাসান রুহানির সঙ্গে। ধারণা করা হচ্ছে, পুতিনের পক্ষ থেকে বিশেষ বার্তা রুহানিকে তিনিই পৌঁছে দিয়েছেন। রাশিয়ার বিশেষ দূতের সঙ্গে ওই বৈঠকের পর রুহানি বলেছিলেন, সিরিয়ায় সন্ত্রাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত ইরান ও রাশিয়া সিরিয়ায় যুদ্ধ চালিয়ে যাবে। He also stressed the conflict in
ইরাকের মসুলে আইএস বিরোধী অভিযানে সরকারি বাহিনীর আরও অগ্রগতি হয়েছে। সোমবার তারা দক্ষিণ পূর্ব মসুলের আরও 6টি গ্রাম শত্রুমুক্ত করার ঘোষণা দেয়। আইএস নিয়ন্ত্রিত আরও কিছু এলাকায় ইরাকি বাহিনী তাদের সাফল্য ধরে রেখেছে বলে জানায় গণমাধ্যম। মসুলের দক্ষিণ পূর্বে স্থল অভিযানের পাশাপাশি আইএস অবস্থানে বিমান হামলাও অব্যাহত আছে। এ অবস্থায় জীবন বাঁচাতে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইরান সহ ইউরোপ জুড়ে আরও হামলা চালানোর অঙ্গীকার ব্যক্ত করে নতুন এক অডিও বার্তা প্রকাশ করেছে আইএস। নিজেকে আইএসের নতুন মুখপাত্র হিসেবে দাবি করে জঙ্গি গোষ্ঠীটির ওই সদস্য জানান, যেসব দেশ মুসলমান জাতি ধ্বংসের পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে শিগগিরই বড় ধরনের হামলা চালাবে আইএস। অডিও বার্তায় নিজের নাম আবু আল হাসান আল মুহাজের বলে দাবি করে ওই আইএস সদস্য। গত আগস্টে জঙ্গি গোষ্ঠীটির অন্যতম মুখপাত্র হিসেবে পরিচিত আবু মোহাম্মদ আল আদনানি নিহত হওয়ার পর এই প্রথম আইএসের নতুন মুখপাত্র দাবি করে অডিও বার্তাটি প্রকাশ করা হলো। অডিও বার্তায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান সহ ইউরোপের বিভিন্ন দেশের বাড়িঘর, বিপণী বিতান, রাস্তাঘাট এবং ক্লাবগুলোতে হামলা চালানো হবে বলেও অঙ্গীকার করা হয়। লিবিয়ার জঙ্গি গোষ্ঠী আইএস নিয়ন্ত্রিত সিরতে এলাকা পুনর্দখলে নিয়েছে দেশটির সরকারি বাহিনী। দীর্ঘদিন ধরে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিক সম্পদ মজুতকৃত ওই এলাকাটি দখলে রেখেছিল আইএস। জাতিসংঘ সমর্থিত লিবীয় সরকারের বাহিনী কয়েক মাসের অব্যাহত লড়াই করে আইএসের কাছ থেকে পুনর্দখলে নেয়। সরকারি সমর্থিত বাহিনীর মুখপাত্র জানান, সিরতে এলাকার উপকূলীয় শহর জিজা আল বাহরিয়া জেলার পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। সেখানে আইএস সদস্যদের পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গেল 7 মাসে আইএস জঙ্গিদের সাথে যুদ্ধে 711 জন লিবীয় সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত 3200 জন। ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে প্রায় 4 বসতি স্থাপনকে বৈধতা দিতে আনা বিতর্কিত বিলটি প্রাথমিক অনুমোদন দিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট। একই সঙ্গে এর মধ্য দিয়ে পশ্চিম তীরের বেশিরভাগ অঞ্চল ইসরায়েলের মূল ভূখণ্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হলো বলেও জানান দেশটির শিক্ষামন্ত্রী বিলটির অন্যতম সমর্থক নাফতালি বেনেট। যদিও ফিলিস্তিনপন্থীরা একে অবৈধ দখল হিসেবে আখ্যায়িত করেছেন, তবে বিলটিকে আইনে পরিণত করতে পার্লামেন্টে আরও 3 দফা অনুমোদনের প্রয়োজন রয়েছে। আর এটি পাশ হলে অধিকৃত পশ্চিম তীরে প্রায় 4000 ইসরায়েলি বসতি নির্মাণ বৈধতা পাবে। যদিও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বহুদিন ধরে এ ধরনের বসতি নির্মাণ করে আসছে ইসরায়েল। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, থাইল্যান্ডে বন্যায় 14 জনের মৃত্যু, বন্যায় বিপর্যস্ত দক্ষিণ স্পেনের স্কুলগুলো বন্ধ ঘোষণা। ফ্রান্সে 2017 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। ফ্রাঁসোয়া ওলাদ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেওয়ার একদিন পরই এমন কথা জানালেন ভালস। তিনি বলেন, ফ্রান্সের জন্য সবকিছু দিয়ে যেতে চাই। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। এছাড়া প্রেসিডেন্ট প্রার্থী হতে হলে ভালসকে আগামী মাসে ফ্রান্সের সমাজতান্ত্রিক দলের প্রাইমারি নির্বাচনে জয়ী হতে হবে। আগামী বছরের এপ্রিল ও মে মাসে 2 দফা ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেঞ্জি পদত্যাগপত্র জমা দিলেও প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার অনুরোধে আপাতত তিনিই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। পরবর্তী অর্থ বছরে বাজেট পাশ না হওয়া পর্যন্ত মাত্তেও রেঞ্জি প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন। ইতালির গণভোটে ভরাডুবির কারণে রোববার মধ্যরাতে সংবাদ তিনি পদত্যাগের ঘোষণা দেন। পার্লামেন্টের কাঠামোগত পরিবর্তন ও সাংবিধানিক সংস্কার প্রশ্নে গণভোটের ডাক দিয়েছিলেন রেঞ্জি। তিনি উচ্চকক্ষ সিনেটের সংখ্যা 315 থেকে কমিয়ে 100তে নিয়ে আসার লক্ষ্যে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেন, কিন্তু গণভোটে না ভোট জয়ী হলে তিনি প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন। নিউ ইয়র্কে এক পুলিশ কর্মকর্তা সহ 2 মুসলিম নারী ধর্মীয় বিদ্বেষের শিকার হয়েছেন। এদের মধ্যে একজন হাঁটু এবং গোড়ালিতে জখম নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় প্রশাসন এই ঘটনায় অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার নিউ ইয়র্কের একজন নারী ট্রানজিট কর্মী হিজাব পরে কর্মস্থলে যাওয়ার সময় তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়।
এর আগে ব্রুকলিনে এক নারী পুলিশ কর্মকর্তা হয়রানির শিকার হন। 2014 সালে সাহসিকতার জন্য পুরস্কারপ্রাপ্ত এলম এলসোকারি নামের ওই পুলিশ কর্মকর্তা তার 16 বছর বয়সী ছেলেকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় এক পুরুষ তাকে অপমান করে। এর মধ্যে পুলিশ তাকে আটক করেছে। গত 8 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর থেকে বিদ্বেষমূলক হামলা বাড়তে থাকায় এর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এই অবস্থায় ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রথম দিনে ওয়াশিংটন ডিসিতে তার বিরুদ্ধে বিক্ষোভ করার পরিকল্পনা করছেন মার্কিন নারীরা। ফেসবুকে এই আয়োজনের পক্ষে এরই মধ্যে 1,25,000 নারী সমর্থন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় অভিযুক্ত এক পুলিশ কর্মকর্তাকে নির্দোষ ঘোষণার রায়কে ভুল বলে ঘোষণা করেছেন আদালত। সেই সঙ্গে গত বছরের এপ্রিলে ওয়াল্টার স্কট নামের 59 বছর বয়সী কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার ঘটনায় আবারও বিচারের মুখোমুখি হবেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা মাইকেল স্লেজার। রাজ্য আদালতের বিচারক ক্লিফটন নিউম্যান সোমবার এ তথ্য জানান। হত্যা মামলা ছাড়াও নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগেও রয়েছে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভুক্তভোগী স্কটের পরিবার ও সাউথ ক্যারোলাইনার গভর্নর নিকি হ্যালি। যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটায় বিতর্কিত পাইপলাইন স্থাপনের অনুমতি বাতিল করেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেনাবাহিনীর রক সুকস এই অনুমতি বাতিলের ঘোষণা দেন। এতে দীর্ঘদিন ধরে নর্থ ডাকোটায় আদিবাসী আমেরিকানদের আন্দোলনের বিজয় আসলো। পাইপলাইন স্থাপনের অনুমতি বাতিলের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠেন নর্থ ডাকোটার ক্যাননবল এলাকার আন্দোলনরত আদিবাসী আমেরিকানরা। স্ট্যান্ডিং রক সিওক্স আদিবাসী সহ বেশ কয়েকটি গোষ্ঠী 1172 মাইল দীর্ঘ পাইপলাইন বিরোধী আন্দোলন করে আসছেন। পরিবেশবিদরাও দীর্ঘদিন এই স্থাপনার বিরোধিতা করে আন্দোলন করে আসছেন। ভারতের নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক মার্কিনী। অভিযোগটি গুরুত্ব সহকারে নিয়ে তা তদন্ত করা হচ্ছে বলে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ জানায়, গত এপ্রিলে দিল্লি সফরের সময় একটি 5 তারকা হোটেলে ঘুমের ওষুধ খাইয়ে তাকে গণধর্ষণ করা হয় বলে সম্প্রতি সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে জানান 30 বছর বয়সী ওই মার্কিনী। ওই সাক্ষাৎকারের পরপরই বিষয়টি আমলে নিয়ে পুলিশ দ্রুত তদন্তে নেমেছে বলেও জানানো হয়। ধর্ষণের হারের দিক দিয়ে ভারতের অন্যান্য শহরের চেয়ে বেশি সমালোচিত রাজধানী নয়াদিল্লি। এর আগেও শহরটিতে আরও বেশ কয়েকটি গণধর্ষণের ঘটনা ঘটলে বিক্ষোভে ফঁসে ওঠে পুরো দিল্লি। ভারতের দিল্লিতে প্রাইভেট কারের চাপায় 3 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত 18 জন। সোমবার আলিপুরের কাছে জিরাট সেতুতে এই দুর্ঘটনা ঘটে। সিগন্যাল ভেঙে পরপর 2টি মোটরসাইকেলকে ধাক্কা দেয় ঘাতক প্রাইভেট কার। এরপর সোজা ফুটপাতে উঠে যায়। রাস্তা পার হবার জন্য সেখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের চাপা দিলে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত হন অনেকেই, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ ঘাতক চালককে আটক করেছে। রাশিয়ার পশ্চিম সাইবেরিয়াতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 12 জন নিহত হয়েছে। তীব্র তুষারপাত ও বৈরী আবহাওয়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারালে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 10 তরুণ নিহত হয় বলে জানায় স্থানীয় জনগণ। গুরুতর অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তারা ফতে ইউগান্স শহরের বাসিন্দা। বাসটিতে 30 জন যাত্রী ছিল, যাদের বেশিরভাগই শিশু। ভারতের আসাম রাজ্যের নাগাঁও জেলায় ট্রেনে কাটা পড়ে 3টি বন্য হাতির মৃত্যু হয়েছে। জেলার যোগীজান রেল স্টেশনের কাছে একপাল বন্য হাতি রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রেন তাদের সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই 3টি হাতি। এদের মধ্যে 3 বছর বয়সী একটি হাতির শাবক ছিল বলে জানায় গণমাধ্যম। এ ঘটনায় আরও হাতি গুরুতর আহত হয়েছে, তবে এতে ট্রেনের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রোববার মধ্যরাতে ওই ঘটনা ঘটলেও সোমবার সন্ধ্যায় তা গণমাধ্যমে আসে। থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় 14 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেখানকার পর্যটন কেন্দ্রগুলো বন্যায় তলিয়ে গেছে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত থাইল্যান্ডের কোহ সামুইতে পর্যটক মৌসুম চলে, তাই এই স্থানে ভিড় করে অনেক পর্যটক।
ভারী বৃষ্টিপাত ও বন্যায় শহরটির রাস্তাঘাট ডুবে গেছে, সেই সাথে বিচ্ছিন্ন হয়েছে রেল সংযোগ। ফলে তীব্র ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ এবং পর্যটকরা। 2011 সালের বন্যায় 900 মানুষের প্রাণহানি ঘটে এবং শিল্প কারখানাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যা অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে। স্পেনে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দেওয়ায় সেখানকার স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যার কারণে এখনো পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দেয়। এতে রাস্তাঘাট ডুবে যাওয়ার পাশাপাশি বাড়িঘরে পানি ঢুকে যায়। এর ফলে তীব্র ভোগান্তির শিকার হন ওই এলাকার বাসিন্দারা। এর মধ্যেই বন্যা কবলিত এলাকায় সতর্কতা জারি করেছে দেশটির সরকার। সেখান থেকে অন্তত 83 জন মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যুক্তরাষ্ট্রের পার্ল হারবার সফরে যাচ্ছেন। হাওয়াই মার্কিন নৌঘাঁটিতে এটি কোনো জাপানি প্রধানমন্ত্রীর প্রথম সফর। 27 ডিসেম্বর বারাক ওবামার সঙ্গে শিনজো অ্যাবে নৌঘাঁটি সফরে যাবেন। পার্ল হারবারে হামলার 75 বছর পূর্তির 2 দিন আগে জাপানের প্রধানমন্ত্রী সেখানে সফরে যাবার ঘোষণা এলো। এর আগে চলতি বছর মে মাসে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাপানের হিরোশিমা সফর করেন বারাক ওবামা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 1941 সালে হাওয়াই দ্বীপে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল হারবারে হামলা চালায় জাপান। এতে অন্তত 2300 মার্কিন সেনা নিহত হন। ফিলিপিন্সের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ভাইস প্রেসিডেন্ট লেনি রবেদ্রো। একই সঙ্গে বিরোধী দলকে নেতৃত্ব দিয়ে প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের নীতিকে চ্যালেঞ্জ জানানোর অঙ্গীকারও করেন তিনি। সোমবার আবাসন মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র পাঠান লেনি। তবে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তিনি। সম্প্রতি ফিলিপিন্স জুড়ে বিতর্কিত মাদক বিরোধী অভিযান নিয়ে প্রেসিডেন্ট দুতের্তের সঙ্গে বিতর্কে জড়ান ভাইস প্রেসিডেন্ট লেনি। একই সঙ্গে মাদক বিরোধী অভিযানের নামে গণহত্যা এবং দেশটিতে মৃত্যুদণ্ডের বিধান পুনর্বহালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জও জানান তিনি। এই অবস্থায় মন্ত্রিসভার সব বৈঠকে যোগদান থেকে বিরতি থাকার বিষয়ে প্রেসিডেন্ট দুতের্তের কাছ থেকে একটি নির্দেশনা আসলে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন এই ভাইস প্রেসিডেন্ট। মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ার বাণিজ্য ও শিল্প মন্ত্রী। এ সময় তোফায়েল আহমেদ দুদেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যের পরিবেশ সৃষ্টি করতে ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা জানান। বাংলাদেশ স্বল্প মূল্যে শ্রম ও কাঁচামাল সরবরাহ করায় অন্য যে কোনো দেশের তুলনায় মুনাফা বেশি হয় উল্লেখ করে তিনি বাণিজ্য প্রতিনিধি দল পাঠাতে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানান। শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার বিষয়টি তুলে ধরে মালয়েশীয় ব্যবসায়ীরাও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। সম্মেলনে বিশেষ অতিথি পাশাপাশি আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর জলিল, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম সহ অনেকে। সম্মেলনে বাংলাদেশ থেকে 70 সদস্যের ও মালয়েশিয়া থেকে 200 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বিশ্বে প্রতি বছর বায়ু দূষণের কারণে 6 লাখ শিশুর মৃত্যু ঘটে, এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের করা এক গবেষণায়। ওই গবেষণায় বলা হয় ম্যালেরিয়া এবং HIV/AIDS আক্রান্ত হয়ে যত শিশুর মৃত্যু হয় তার চেয়েও বেশি মৃত্যু হয় বায়ু দূষণের কারণে। ইউনিসেফের ক্লিয়ার দ্য এয়ার ফর চিলড্রেন শীর্ষক এক গবেষণায় দেখা গেছে বিশ্বের 30 কোটি শিশু এমন এলাকায় বাস করে যেখানকার বায়ু অত্যধিক দূষিত। তার মধ্যে 22 কোটি শিশুর বসবাস দক্ষিণ এশিয়ায় আর 7 কোটি শিশু বাস করে পূর্ব এশিয়ায় তথা চীনে। এসব এলাকার বায়ু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত নিরাপদ সীমার চেয়ে 6 গুণ বেশি দূষিত। বায়ু দূষণ শিশুদের স্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব ফেলছে। আমাদের ধারণা বায়ু দূষণের কারণে বিশ্বে প্রতি বছর 5 বছর বয়সী প্রায় 6 লাখ শিশুর মৃত্যু হচ্ছে। এছাড়া প্রতি বছর সারা বিশ্বে 10 কোটি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এখানেও বায়ু দূষণের প্রভাব রয়েছে। সুতরাং শিশুদের উপর বায়ু দূষণ ব্যাপক ক্ষতি করছে।
ইউনিসেফের ওই প্রতিবেদনে বলা হয় বায়ু দূষণের কারণে শিশুরা বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে, কারণ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের তুলনায় তারা দ্রুত শ্বাস প্রশ্বাস নেয়। এছাড়া শিশুদের ফুসফুসের কোষের স্তর দূষিত কণায় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। এমনকি দূষিত বায়ুতে শ্বাস প্রশ্বাস নেওয়া অন্তঃসত্ত্বা নারীদের ভ্রূণও ক্ষতিগ্রস্ত হয়। গত 5 বছরে বিষাক্ত বায়ুর মাত্রা বেড়েছে 8%। বাইরের বায়ু দূষণের কারণে প্রতি বছর 30 লাখের বেশি মানুষের মৃত্যু হয়, অর্থাৎ গড়ে প্রতি 1 মিনিটে মারা যায় 6 জন। ধারণা করা হচ্ছে 2050 সালে মৃত্যুর এই হার দ্বিগুণ হতে পারে। ইউনিসেফ কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বায়ু দূষিত এলাকার তথ্য এবং এসব এলাকায় বাস করা শিশুর সংখ্যাকে সমন্বয় করে গবেষণাটি করেছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। পৃথিবীর সবচাইতে শীতল মহাদেশ অ্যান্টার্কটিকা, যেখানে বরফ ছাড়া আর কিছুরই দেখা মেলে না। প্রতি বছরের মতো এবারও সেখানে অনুষ্ঠিত হয়েছে আইস ম্যারাথন প্রতিযোগিতা, যেখানে হালকা তুষারপাত, বরফ ও -20 ডিগ্রি তাপমাত্রাকে উপেক্ষা করে মাইলের পর মাইল দৌড়েছেন বিশ্বের 17টি দেশ থেকে আগত দৌড়বিদরা। আর চরম এই চ্যালেঞ্জকে জয় করে প্রথম হয়েছেন আয়ারল্যান্ডের গ্যারি থর্টন। দক্ষিণ মেরু থেকে মাত্র 600 মাইল দূরে অবস্থিত ইউনিয়ন গ্লেসিয়ার এক্সপ্লোরেশন ক্যাম্প, যেখানে দৃশ্যমান হয় আর্কটিক অঞ্চলের অসাধারণ রূপবৈচিত্র্যের। হিমাঙ্কের নিচে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে খুবই মামুলি একটি বিষয়। সূর্যালোকে আলোকিত আর হালকা বাতাস মানেই যেখানে আদর্শ আবহাওয়া হিসেবে বিবেচিত হয়। আর তাই তো এমন চমৎকার আবহাওয়ায় আপাদমস্তক শীতের পোশাকে শরীর মুড়ে দল বেঁধে নেমে পড়েছেন ম্যারাথন প্রতিযোগিতায়, যা শুরু হয় ইউনিয়ন এক্সপ্লোরেশন ক্যাম্পকে ঘিরে। 17টি দেশ থেকে আগত প্রতিযোগীরা দল বেঁধে দৌড় শুরু করলেও গতির কারণে একসময় বিস্তীর্ণ বরফের এলাকায় দৌড়েছেন কখনো কখনো নিঃসঙ্গ হয়ে, যেখানে হিমশীতল আবহাওয়া, তুষারপাত ও বরফের বাধা ঠেলে এগিয়ে গেছেন সবাই। এমন বৈরী পরিবেশ সত্ত্বেও দৌড়ের প্রতিটি মুহূর্তকে উপভোগ করেছেন প্রতিযোগীরা। এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ। আপনি এখানে শুধু নিজের মতো করে উপভোগ করুন। আমিও প্রতিটি মিনিট উপভোগ করতে যাচ্ছি। চিয়ার্স। এদিকে দীর্ঘ কষ্টসাধ্য যাত্রার এক সময় শেষ হয়। দীর্ঘ এ দৌড়ে পুরুষদের মধ্যে মোট 3 ঘন্টা 37 মিনিট 13 সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন আয়ারল্যান্ডের গ্যারি থর্টন। আর নারীদের মধ্যে পোল্যান্ডের জোয়ান মেদ্রাস 6 ঘন্টা 1 মিনিট 45 সেকেন্ড সময় নিয়ে সবার আগে ফিনিশ লাইনে পৌঁছান। এটা সত্যি কঠিন ছিল, যদিও তা এরকম হওয়ার কথা ছিল না। আমি জানি না কেন, তবে প্রথম ল্যাপে শরীরের তাপমাত্রা বেড়ে গেলেও ভালোভাবে শেষ করতে পেরে আমি খুবই খুশি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কারও দেয়া হয়। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুতে শোকে স্তব্ধ ভারতের তামিলনাড়ু। কিছুক্ষণ পরেই অন্ত্যেষ্টিক্রিয়া যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে কফি আনানের বৈঠক। রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিতের আহ্বান। নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে এখনও নিখোঁজ 29। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আশাবাদ তাইওয়ানের। চীনের অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল হতে ওয়াশিংটনকে বেজিংয়ের আহ্বান। এবং আলেপ্পোয় 7 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো। তীব্র সমালোচনা যুক্তরাষ্ট্রের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।